আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যেটা হচ্ছে রিডিউস প্রোডাকশন ইন থাইরয়েড হরমোন ডিউ টু স্ট্রাকচারাল আর ফাংশনাল ডিরেঞ্জমেন্ট ইন থাইরয়েড গ্ল্যান্ড। সেই কথাটাই এখানে একটু সুন্দর করে রাখা, যে স্ট্রাকচারাল আর ফাংশনাল ডিরেঞ্জমেন্ট দ্যাট ইন্টারফিয়ার্স উইথ থাইরয়েড হরমোন প্রোডাকশন, একই কথা আর কি মোরলেস। এবার আসি আমরা কজগুলি হাইপোথাইরয়েডিজমে একটু ইজি করার জন্য একটু অন্যভাবে বলছি কথাটা। কজ প্রাইমারি সেকেন্ডারি দুইটা ভাগে ভাগ করা হয়। প্রাইমারিটা আবার আমরা 6টা ভাগে ভাগ করতে পারি, 1 2 3 4 5 6। তো ফার্স্টলি হচ্ছে কনজেনিটাল, দেন হচ্ছে অটো ইমিউন, দেন আয়াট্রোজেনিক, দেন হচ্ছে ইনফিলট্রেটিভ কিছু কজ আছে। এছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য হয়, এই 3টা আই পর আমরা মনে রাখতে পারি। এছাড়া ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসের জন্য হয়, ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। আচ্ছা, সেকেন্ডারি কজ হচ্ছে টিএসএইচ এর ডেফিসিয়েন্সির জন্য। এখন এই কথাগুলি আবার রবিনসে লেখা, একই কথা মোরলেস, কিন্তু এটা একটু গুছানো আমার মতে, এবং এখানে একটু কজও বেশি আছে। তো কনজেনিটালের মধ্যে দুইটা মেইন ভ্যারাইটি আছে, একটা হচ্ছে থাইরয়েড অ্যাজেনেসিস বা থাইরয়েড হাইপোপ্লেশিয়া, আরেকটা হচ্ছে অ্যাপ্লেশিয়া, এখানে লিখে দিলাম। আরেকটা হচ্ছে থাইরয়েডের হরমোন সিনথেসিসের যে এনজাইমগুলি দায়ী বা হেল্প করছে সেগুলির ডিজ হরমোনোজেনেসিস। তো এইখানে আমরা পাই জেনেটিক ডিফারেন্স ইন থাইরয়েড ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে থাইরয়েড অ্যাপ্লেশিয়া বা হাইপোপ্লেশিয়া। আরেকটা হচ্ছে কনজেনিটাল বায়োসিনথেটিক ডিফেক্ট, এই ব্র্যাকেটে লেখা আছে ডিজ হরমোনোজেনিক গয়টার, এটাও হচ্ছে একটা কজ। তো কনজেনিটাল যে হাইপোথাইরয়েডিজম, এটা অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ গয়টার, এরকম আরও কয়েকটা আছে, পরে বলছি। সো গয়টার ইয়েস এখানে। এছাড়া হচ্ছে অটোইমিউন থাইরয়েডাইটিস, আগে বলি, সেও একদম ইনভেরিয়েবলি অ্যাসোসিয়েটেড উইথ গয়টার। এটার উদাহরণ মেইন হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, এবং রবিনসও এটা লিখছে যে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, হাশিমোটোস থাইরয়েডাইটিস, এটাই মেইন। এছাড়া আরেকটা আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাট্রফিক হাইপোথাইরয়েডিজম, এটাও অটোইমিউন একটা হাইপোথাইরয়েডিজম। তো এইটাও আর কি গয়টারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যেটা আগে বললাম। এছাড়া হচ্ছে আয়াট্রোজেনিক, আয়াট্রোজেনিকটা দুইটা আমরা অলরেডি জানি, একটা কনজারভেটিভ আর একটা হচ্ছে রিমুভালের জন্য। তো সার্জিক্যাল রিমুভালের মধ্যে পড়ছে হচ্ছে পোস্ট অপারেটিভ অ্যাবলেশন, দেন হচ্ছে সার্জারি যেটা থাইরয়েডেক্টমি, দেন হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি, এগুলি হচ্ছে সার্জিক্যালের মধ্যে পড়ছে। এই যে পোস্ট অ্যাবলেটিভের মধ্যে এই যে জিনিসগুলো, এক্সটার্নালি রেডিয়েশন, রেডিও আয়োডিন থেরাপি, সার্জারি। আরেকটা হচ্ছে আমাদের ড্রাগসের মধ্যে আমরা ইজিলি মাথায় রাখতে পারি যেগুলি হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্টে ইউজ করা হয়, সেগুলির ওভারডোজের জন্য অবশ্যই হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করবে। তো তার মধ্যে ছিল আমাদের পিটিইউ যেটা হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল, তারপর হচ্ছে কার্বিমাজল, এটাও ছিল। তো এই জিনিসগুলি অবশ্যই হাইপোথাইরয়েডিজম করবে। এছাড়া এখানে এক্সট্রা যেগুলো লেখা, আয়োডাইডের কথা লেখা, আয়োডাইডও একটা হাইপারথাইরয়েডিজমে ইউজ হয় এরকম ড্রাগ। এরপর লিথিয়াম, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, লিথিয়াম হাইপোথাইরয়েডিজমের জন্য দায়ী। প্যারা অ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড, এটা দায়ী। এছাড়া অ্যামিওডারনও দায়ী বলা হয়। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের আয়াট্রোজেনিক ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড না, যদিও ড্রাগগুলি অনেক সময় অ্যাসোসিয়েটেড রবিনসে বলতে চাচ্ছে আর কি। এই পিএএসএ যেটা ওই প্যারা অ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড, এটা নাকি দায়ী, এটা বলতে চাচ্ছে। আচ্ছা, তো এরপর হচ্ছে ইনফিলট্রেটিভের কথাটা রবিনসে বলে নাই, কিন্তু অ্যামাইলয়েডোসিস, সার্কয়েডোসিস, তারপর হচ্ছে রিডালস থাইরয়েডাইটিস, এই জিনিসগুলি হচ্ছে ইনফিলট্রেটিভ ডিজিজের মধ্যে পড়ে, এবং তারাও দায়ী হাইপোথাইরয়েডিজমের জন্য। আয়োডিন ডেফিসিয়েন্সি, সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ হাইপোথাইরয়েডিজম, এবং ইনভেরিয়েবলি রিলেটেড উইথ গয়টার। তো আমরা এখন পর্যন্ত 3টা পেলাম, কনজেনিটাল, অটোইমিউন এবং আয়োডিন ডেফিসিয়েন্সি, এই 3টার জন্য মেইনলি হয়। তারপর ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, এটা যে আমরা পড়ছিলাম যে সাবেকিউর যে ডি কোয়ারভেইনস থাইরয়েডাইটিস, তো ওইটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের আরেকটা কজ। এছাড়া পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোথ্যালামাসের যদি কোনো ফেলিয়ার হয়, সেটাও হাইপোথাইরয়েডিজমের কজ। একটু ক্লিয়ার করে নিলাম আমি। এখন হচ্ছে আমি 2টা স্পেকট্রাম নিয়ে আলোচনা করতে চাই হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে ক্রেটিনিজম আর একটা হচ্ছে মিক্সিডিমা। ক্রেটিনিজমটা হচ্ছে আর্লি চাইল্ডহুড বা ইনফ্যান্সিতেই এটা ম্যানিফেস্টেশন দেখায়। তো আমরা এটা থেকে একটা আইডিয়া করতে পারছি যে ক্রেটিনিজমটা ইন্ট্রাইউটেরাইন লাইফে আর কি মোটামুটি কোনো একটা ড্যামেজের জন্য হয়। আর ক্রেটিনিজম শব্দটার অর্থ নিয়ে আমি একটু কথা বলতে চাই। ক্রেটিন শব্দের অর্থ হচ্ছে ক্রিশ্চিয়ান বা ক্রাইস্ট লাইক। কারণ হচ্ছে ক্রেটিন যে চিলড্রেনরা, তারা একটু মেন্টালি চ্যালেঞ্জ থাকে বা তাদের ডেভেলপমেন্ট স্লো হওয়ার কারণে তাদের অনেক বেশি ইনোসেন্ট, সিনলেস মনে করা হতো, এজন্য তাদের ক্রেটিন বলা হতো। আচ্ছা, এনিওয়েজ, তো যেটা বলছিলাম, ইন্ট্রাইউটেরাইন লাইফে ক্রেটিনিজমের কজটা আর কি দেখা যায়।
তো ফার্স্টলি হচ্ছে ম্যাটার্নাল কোনো ডেফিসিটের জন্য হতে পারে, ম্যাটার্নাল আয়োডিন ডেফিসিয়েন্সি যদি হয় প্রেগনেন্সির সময় সেই ক্ষেত্রে আর কি ক্রেটিনিজম ডেভেলপ হতে পারে। কনজেনিটাল আমরা যে হাইপোথাইরয়েডিজমের কজ দুইটা দেখেছিলাম সেই দুইটার জন্য হতে পারে, যেটা হচ্ছে থাইরয়েড অ্যাজেনেসিস অথবা ডিসহরমোনোজেনেসিস। আচ্ছা, এখন আয়োডিন ডেফিসিয়েন্সি প্রেগনেন্সিতে হওয়ার সঙ্গে একটু রিলেশন আছে যে সাইন্স অ্যান্ড সিমটমটা কী দেখা দেবে। ক্রেটিনিজমের যে ম্যানিফেস্টেশনটা, এটার দুইটা আর কি পার্ট আছে, একটা হচ্ছে স্কেলিটাল ডেভেলপমেন্ট ইম্পেয়ারমেন্ট আর একটা হচ্ছে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ইম্পেয়ারমেন্ট। এখন নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল ইম্পেয়ারমেন্ট হয় যদি বাচ্চাটার থাইরয়েড হরমোনটা তার আর্লি প্রেগনেন্সিতে ডেফিসিট থাকে, কারণ হচ্ছে প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে আর্লি প্রেগনেন্সির সময় এই T3 T4, কিন্তু এই টাইমটায় আর্লি প্রেগনেন্সিতে তাদের হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের সময় এই ম্যাটার্নাল T3 T4টা গিয়ে তাদের ডেভেলপমেন্টটাকে হেল্প করে। কোনো কারণে যদি আর্লি প্রেগনেন্সিতেই মায়ের হয় ডেফিসিট থাকে আয়োডিনের, সেই ক্ষেত্রে তার নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্টটা বেশি সিভিয়ার হয়। অন দি আদার হ্যান্ড যদি এই আয়োডিন ডেফিসিয়েন্সিটা লেটার স্টেজেসে হয়, যখন ফিটাসটা তার নিজের থাইরয়েড গ্ল্যান্ড মোটামুটি সিনথেসাইজ করে ফেলছে, তখন হচ্ছে তার স্কেলিটাল ডেভেলপমেন্টটা ইম্পেয়ার্ড হয়, কারণ স্কেলিটাল ডেভেলপমেন্টটা বাচ্চার জন্মের পরেও ইনফ্যান্সি টু আর্লি চাইল্ডহুডেও কন্টিনিউ হতে থাকে। সো তার নিজের ইসের জন্য, যদি থাইরয়েড হরমোনের সমস্যার জন্য বা লেটার প্রেগনেন্সি ডেফিসিটের জন্য যদি হয়, সেই ক্ষেত্রে স্কেলিটাল ডেভেলপমেন্টটা মোর সিভিয়ারলি ইম্পেয়ার্ড হবে। আশা করি বুঝাতে পারছি। নেক্সট হচ্ছে এটার সাইন্স অ্যান্ড সিমটমগুলি, এটার একটা পেন্টাইড আকারে থাকে, 5টা আছে। তো দুইটা আমরা অলরেডি জানি, একটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, আরেকটা হচ্ছে শর্ট স্ট্যাচার, এই মাস্কুলোস্কেলেটাল ডেভেলপমেন্টটা হচ্ছে এছাড়া আমরা দেখতে পাই ইনলার্জড টাং, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই মানে প্যাথোগনোমিক অফ অনেকটা বলা যায়। আর হচ্ছে আমবেলিকাল হার্নিয়া অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কোর্স ফেশিয়াল ফিচার্স দেখা যায়। তো এই 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি মিক্সডিমায়, যেটা আমরা আগে বলে ফেলছি ওল্ডার চিলড্রেন এবং অ্যাডাল্টদের বেশি হয়ে থাকে। তো এইটার কজ মেনলি নন কনজেনিটাল যাবতীয় সব, যদি অ্যাডাল্ট লাইফে আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, হাশিমোটোস থাইরয়েডাইটিস, দেন আয়াট্রোজেনিক কজগুলো। তো এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, সিঙ্গল মোস্ট কমন কজ, আর এছাড়া হাশিমোটোস থাইরয়েডাইটিসও বেশ কমন একটা কজ। সাইন্স অ্যান্ড সিমটম নিয়ে যদি আমি একটু বলি, আমি ফার্স্টলি এইটার যে মোর প্যাথোগনোমিক সাইন্স অ্যান্ড সিমটমগুলি এটা একটু বলতে চাই। সেটা হচ্ছে ডিউ টু অ্যাকুমুলেশন অফ গ্লাইকোজামিনোগ্লাইক্যান, মোর স্পেসিফিক্যালি হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড আর কন্ড্রাইটিন সালফেট। এখন মিক্সিডিমার মোস্ট প্রমিনেন্ট ফিচার হচ্ছে মিক্সিডিমা, যেটা হচ্ছে একটা নন পিটিং ইডিমা, এটাকেই মিক্সিডিমা বলে। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাকুমুলেশন অফ গ্যাগস ইন সুপারফিশিয়াল স্কিন, পার্টিকুলারলি হ্যান্ড, ফিট আর হচ্ছে অ্যারাউন্ড দি আইজ, এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। এছাড়া হচ্ছে হোর্সনেস অফ ভয়েস, এটার কজ হিসাবে আর কি অনেকে বলতে চায় যে ভোকাল কর্ড এবং আমাদের যে ল্যারিংস ওই এরিয়াটায় এই গ্লাইকোজামিনোগ্লাইকানের অ্যাকুমুলেশনের জন্য হয়ে থাকে। এটা বেসিক্যালি একটা লো পিচড সাউন্ড হয় এই সময়, এবং অনেক সময় বলা হয় এটাকে টেলিফোন ডিজিজ মিক্সিডিমাকে, কারণ এই একমাত্র ডিজিজ যেটা ওভার টেলিফোন ডায়াগনোস করা যায় ভয়েসটা শুনে। সো এটা বেশ একটা ইম্পর্টেন্ট প্যাথোগনোমিক ফিচার। ইনলার্জ টাং দেখা যায় সিমিলার টু ক্রেটিনিজম, আর ফেশিয়াল কিছু ইম্পর্টেন্ট চেঞ্জেস ডেভেলপ করে। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জ বা অ্যাসোসিয়েশন আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, কারণ এই টাইমটায় এই গ্যাগস অ্যাকুমুলেশনের জন্য কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ করে, কারণ এই সময় মিডিয়ান নার্ভটা কম্প্রেস করে এই গ্লাইকোজামিনোগ্লাইক্যানস। আচ্ছা, তো ফেশিয়াল চেঞ্জ নিয়ে যেটা বলছিলাম, কিছু স্পেসিফিক ফেশিয়াল চেঞ্জ দেখা যায়। আমরা জানি যে থাইরয়েড হরমোন, স্পেসিফিক্যালি থাইরক্সিন, এটা হচ্ছে অ্যানিমিয়া হয় থাইরক্সিন ডেফিসিয়েন্সিতে, কারণ এরিথ্রোপোয়েসিসে থাইরক্সিনের আছে, ভূমিকা আছে। তো এখানে আমরা হচ্ছে একটু প্যালট দেখা যাবে স্কিনে, দেন হচ্ছে ইয়েলো টিন্টেড লেমন কালার, মানে লেমন ইয়েলো কালার একটা স্কিন দেখা যায়, এটা হচ্ছে ক্যারোটোনেমিয়ার জন্য, ক্যারোটিনএমিয়া, এটার জন্য হচ্ছে লেমন ইয়েলো, পেল লেমন ইয়েলো স্কিন এটা দেখা দেবে। এছাড়া লিপস হচ্ছে পার্পল হয়, পার্পল লিপস, আর হচ্ছে আমাদের মেলার ফ্লাশ দেখা দেয়, একটা ইম্পর্টেন্ট ফিচার মেলার ফ্লাশ। তো এই ফেসিয়াল চেঞ্জগুলি আমরা দেখতে পাই। আমি যদি একটু রিক্যাপ করি, নাম্বার 1 প্যালর, নাম্বার 2 লেমন ইয়েলো স্কিন, নাম্বার 3 হচ্ছে পার্পল লিপস, নাম্বার 4 হচ্ছে মেলার ফ্লাশ। তো এই জিনিসগুলি হচ্ছে আমরা স্কিনে দেখতে পাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু আদার সাইন্স অ্যান্ড সিমটমে যাই, যেটা হচ্ছে থাইরয়েড হরমোন, যেটা হাইপারথাইরয়েডিজমের সাইন্স অ্যান্ড সিমটমের অপোজিটগুলি করছে।
ফার্স্টলি হচ্ছে রিডিউসড বিএমআর, ওখানে ছিল ইনক্রিজ বিএমআর। তো একদম উল্টা জিনিস হচ্ছে রিডিউসড বা নর্মাল অ্যাপেটাইটে ওয়েট গেইন। তারপর কোল্ড ইনটলারেন্স উইথ রিডিউসড সোয়েটিং, এটা আমরা দেখছিলাম। তারপর হচ্ছে রিডিউস সিম্প্যাথেটিক অ্যাকশন, তার জন্য হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এবং এর জন্য অনেক সময় আমরা ইসিজিতে কিছু অ্যাবনর্মাল পাই, স্পেসিফিক্যালি এসটি ওয়েভ এবং টি ওয়েভের কিছু আমরা অ্যাবনর্মালিটি পাই। দেন হচ্ছে কার্ডিয়াক আউটপুট রিডিউস থাকে, যার কারণে শর্টনেস অফ ব্রেথ, এক্সারসাইজ ইনটলারেন্স ডেভেলপ করে। এছাড়া হচ্ছে কনস্টিপেশন ডেভেলপ করে ইন্টারেস্টিংলি। তারপর হচ্ছে কুল পেল স্কিন থাকে ভেজো কনস্ট্রিকশনের জন্য, পেরিফেরাল ভেজো কনস্ট্রিকশনের জন্য। ওকে, এরপর হচ্ছে আমরা হায়ার সাইকিক যে ফাংশন, এখানে কিছু চেঞ্জেস পাই। এটা হচ্ছে ডিপ্রেশনকে মিমিক করে, যেটাকে লো মুড বলা হয়। ওভারঅল লো মুড থাকে পেশেন্টের, তার হচ্ছে ফ্যাটিক থাকবে, অ্যাপ্যাথি থাকবে, তার মেন্টাল স্লাগিশনেস থাকবে, তার স্পিচটা হচ্ছে থাকবে, মানে সে রেডিলি টক করতেছে না, আস্তে আস্তে কথা বলতেছে, স্লো স্পিচ। দেন ইন্টেলেকচুয়াল ফাংশনটা রিডিউস বা ইম্পেয়ার্ড থাকছে। এইসব ফিচার আমরা দেখতে পাই। আচ্ছা, এরপর আসি আমরা ডায়াগনোসিসে। আচ্ছা, আমরা যখন ডায়াগনস্টিক পারপসে হরমোন অ্যাসে করবো, সেক্ষেত্রে আমরা ওই 3টা হরমোনে আবার দেখবো, হাইপারথাইরয়েডিজমের মতো টিএসএইচ, ফ্রি T3, ফ্রি T4। তো এই ক্ষেত্রে আমরা ক্লাসিক্যালি পাই T3 এবং T4 এর লেভেলটা রিডিউস, যেহেতু হাইপোথাইরয়েডিজম, এবং নেগেটিভ ফিডব্যাক না থাকার কারণে টিএসএইচটা ইনক্রিজ থাকে ইউজুয়ালি। তো প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে আমরা এই পিকচারটাই পাই। আমরা চার্টে যদি দেখি, এখানে একটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আছে, এখানে আরেকটা আছে, যে টিএসএইচটা আমরা দেখছি হয় মাইল্ডলি এলিভেটেড বা অনেক বেশি এলিভেটেড, কিন্তু ইসের লেভেলটা কমই থাকছে, T3 এবং T4 লেভেল। কিন্তু সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে আমরা একটু ব্যতিক্রম পাই, সেক্ষেত্রে T3 T4টা ঠিকই কম থাকবে, কিন্তু টিএসএইচের লেভেল একটা কেসে দেখা যাচ্ছে আনডিটেক্টেবল, একদমই নাই এই ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার এলিভেটেডও পাওয়া যাচ্ছে, নর্মাল বা এলিভেটেডও পাওয়া যাচ্ছে। তো এটা একটা আসলে অদ্ভুত ব্যাপার হয়ে গেল, কিন্তু আসলে ব্যাপারটা অত অদ্ভুত না। যদি আমাদের হাইপোথ্যালামাসে ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে টিআরএইচ রিলিজ হবে না। যদি পিটুইটারিতে ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে টিএসএইচ রিলিজ হবে না। খুব ইজিলি আমরা বুঝতে পারছি, যদি হাইপোথ্যালামাসে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে টিএসএইচের লেভেলটা নর্মাল বা স্লাইটলি রিডিউসড থাকতে পারে। বাট যদি টিএসএইচে কোনো গ্যাঞ্জাম হয়, মানে যেটা হচ্ছে পিটুইটারির জন্য, সেই ক্ষেত্রে টিএসএইচ লেভেলটা একদম আনডিটেক্টেবল লেভেলে থাকবে। এইভাবেই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি দুইটার মধ্যে। তো মোটামুটি আমাদের টিএসএইচ আর T3 T4 নিয়ে এইটুকুই। নন স্পেসিফিক কিছু টেস্ট আছে, এই এনজাইমগুলি ক্রিয়েটিনিন কাইনেজ, দেন হচ্ছে পেপটাইড অ্যামিনো ট্রান্সফারেজ, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস, এই এনজাইমগুলি হচ্ছে ইনক্রিজ থাকবে। তো এইগুলো চেক করা যায়। যেহেতু আমরা জানি যে থাইরক্সিন এরিথ্রোপোয়েসিসে হেল্প করে, অ্যানিমিয়া ডেভেলপ করবে এটার ডেফিসিয়েন্সিতে, হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকবে, কারণ ব্রেকডাউন কমে যাচ্ছে কোলেস্ট্রলের, হাইপোনাট্রিমিয়াও ডেভেলপ করতে পারে। এরপর আসি আমরা ট্রিটমেন্ট হচ্ছে এক্সট্রিমলি সিম্পল, লেভোথাইরক্সিন, মানে থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি হচ্ছে, আমরা থাইরয়েড হরমোন দিয়ে দিচ্ছি। এটার ডোজ হচ্ছে 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, যেটা একটা 70 কেজি ওয়েটের একজন মানুষের ক্ষেত্রে 100 মাইক্রোগ্রাম হবে। আমি এখানে ইউনিট ঠিক মতো লিখি নাই। আচ্ছা, আর যেটা হচ্ছে ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট 3 উইকস সম্ভবত আমরা 50%, মানে 50 মাইক্রোগ্রাম দিয়ে থাকি, এটাই কাস্টমারি। আর এটা হচ্ছে সিঙ্গেল ডেইলি ডোজ, দিনে একটা খেলেই হয়, কারণ এটার অনেক বেশি লম্বা হাফ লাইফ, 7 ডেজ এই থাইরক্সিনের হাফ লাইফ, সো এটা বেশি একটা দেওয়া লাগে না। আর এটার কিছু কিছু কেসে আমরা ডোজ অ্যাডজাস্ট করে থাকি, ডোজ কিছু কিছু ক্ষেত্রে বাড়াই, কিছু কিছু ক্ষেত্রে কমাই। বাড়ানোর দরকার পড়ে হচ্ছে 3টা কেসে, 1 2 3 4। আচ্ছা, তো এই 4টা কেসের মধ্যে প্রেগনেন্সি বা এস্ট্রোজেন থেরাপি যখন দেওয়া হয়, তখন থাইরক্সিন বাইন্ডিং যে গ্লোবিউলিন, এটা প্রোটিন, এটা আপরেগুলেটেড হয়। এটা বেশি বেশি তৈরি হওয়ার কারণে বেশি বেশি থাইরয়েড যে থাইরক্সিনগুলিকে এটা বাইন্ড করতে পারে। সো নর্মাল ডোজটাও যদি আমরা দিই, সেক্ষেত্রে তারা এটা বাইন্ড করে ফ্রি ফর্মে থাকতে দেয় না, তখন হচ্ছে এটা ফাংশনালি আর কি সেরাম লেভেলটা কমে যায় থাইরয়েড হরমোনের। সো আমরা বেশি ডোজ দিলে এগুলিকে আর কি স্যাচুরেটেড করে, এক্সিড করে, তখন হচ্ছে আমরা এফেক্টটা পাই। তো এই ক্ষেত্রে আমরা একটা পেলাম
এছাড়া হচ্ছে অন্য অন্য ড্রাগ ইন্টারাকশানের জন্য স্পেসিফিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি ড্রাগ ইন্টারাকশানটা। নাম্বার 1 হচ্ছে কিছু কিছু ড্রাগ মেটাবলিজম বা ক্লিয়ারেন্স বাড়িয়ে দেয় ইসের থাইরয়েড হরমোনের। তার মধ্যে হচ্ছে কার্বামাজেপিন, রিফাম্পেসিন, ফেনেটোইন, দেন হচ্ছে ফেনোবারবিটাল, এগুলি। আর কিছু কিছু হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন কমিয়ে দেয়, সেগুলি হচ্ছে যেগুলি গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায় বা গ্যাস্ট্রিক ট্রানজিট টাইম কমায়। এই ড্রাগগুলি বিশেষ করে যেরকম কোলেস্টাইরামিন, তারপর হচ্ছে যাবতীয় সব অ্যান্টাসিডগুলা, এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, দেন ক্যালসিয়াম কার্বনেট, এরা কমায়। দেন হচ্ছে ডায়েটারি ফাইবার সাপ্লিমেন্ট, এরা হচ্ছে গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায়। ফেরাস সালফেট গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায়। সাকরালফেট, এটা হচ্ছে একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ, পেপটিক আলসার ডিজিজে ইউজ হয়। তো এই ড্রাগগুলি হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনের সঙ্গে ইন্টারফেয়ার করে। এছাড়া সার্জিক্যাল অ্যাবলেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রেভস ডিজিজের সময় করা ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে ফেলা হয়, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে থাইরয়েড যেহেতু প্রপারলি কাজ করছে না, বেশি থাইরয়েড হরমোনটা আমাদের দিতে হবে। নেক্সট হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশনটা আমরা অনেকটা এইটার সঙ্গে মিল পাচ্ছি যে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন ইন্টারাপ্ট করছে, যে তো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকলে স্বাভাবিকভাবে আমাদের বেশি বেশি দেওয়া লাগতেছে এটা। ফাইনালি হচ্ছে আমাদের ডিক্রিজ ডোজ কখন কখন লাগে। সো ডিক্রিজ ডোজ লাগে হচ্ছে এইজ যখন বেড়ে যায়। এইজ বেড়ে গেলে লিভারের ফাংশনটা কমে যায়, লিভার ফাংশন কমে গেলে এই T4 ক্লিয়ারেন্সটাও আর কি ডিক্রিজড হয়, তখন আর কি আমাদের ডোজ কমিয়ে দিতে হয়, যেটা আমরা এখানে দেখছিলাম যে 50% করে দিতে হয় কার্ডিওভাস্কুলার পেশেন্টের। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লং স্ট্যান্ডিং প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা চলছিল, মাঝপথে তার এই অটো অ্যান্টিবডি এগেনস্ট TSH রিসেপ্টর স্টিমুলেটরি অটো অ্যান্টিবডি ডেভেলপ হয়ে গেছে, ভারী বিপদ। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের গ্রেভস ডিজিজ ডেভেলপ হয়। যে লেভোথাইরক্সিন দেওয়া হচ্ছিল হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্টের জন্য, সেই লেভোথাইরক্সিনের তো কোনো দরকারই নেই, বরঞ্চ গ্রেভস ডিজিজ যেহেতু হচ্ছে বেশি বেশি আর কি থাইরয়েড হরমোন প্রোডাকশন এমনিতেই হচ্ছে, তো সেই ক্ষেত্রে লেভোথাইরক্সিনের ডোজটা রিডিউস বা স্টপ করে দিতে হয়। আমাদের হাইপোথাইরয়েডিজম নিয়ে এইটুকুই আলোচনা।